আসসালামু আলাইকুম। নিউজ 20-তে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি আমাদের বিনোদন সিরিজের আরও একটি গল্প, আতঙ্ক। তো চলুন শুরু করা যাক। It's horror video with সময়টা তখন 1988। বেলপুর গ্রামে ছিল এক পুরনো বাড়ি। বাড়িটি ছিল বেশ বড়। লোকমুখে প্রচলিত আছে এই বাড়ির তলায় নাকি একটি ভয়ানক জিনকে আটকে রাখা হয়েছিল। যদিও আমি বিশ্বাস করি না। আমি সুমন, আমি এসব বিষয়ে কোনো কিছুই বিশ্বাস করি না, কিন্তু ওই দিন রাতে যা হয়েছিল তা এখনো ভাবি আসলে কি এগুলো আছে। তো চলুন এখন আমি সেই গল্পের প্রধান থেকে শুরু করি। গল্পটি শুরু হয়েছিল 1988 সালের 1 জানুয়ারি। নতুন বছরের আনন্দে প্রায় মেতেছিলাম। এটি ছিল আমার নানা বাড়ির গ্রামে। আমার নানা বাড়ির গ্রামটি অনেকটাই পুরনো। গ্রামে তখন আমি, আমার ভাই এবং ওই গ্রামে আমার কিছু বন্ধু ছিল। আমরা সবাই মিলে একদিন গল্প করছিলাম। করতে করতে একদিন সন্ধ্যা হয়ে গেল। এমতো অবস্থায় আমরা ভাবলাম, চল সন্ধ্যা তো হয়ে গেছে, রতন কাকার দোকানে বসে চা খাবো এবং ভূতের গল্প শুনবো। যেই ভাবা সেই কাজ। আমরা রতনদার দোকানে চলে গেলাম। রতনদা খুব খোলা মনের মানুষ। তিনি আমাদের চা খাওয়ালেন এবং আমরা তার কাছে বললাম চা খেতে খেতে, রতন কাকা আপনি আমাদের একটা ভূতের গল্প শোনান। এরপরে রতন কাকা বলল, এত সন্ধ্যাবেলায় তোমাদের অত ভূতের গল্প শুনতে হবে না গো। তখন আমরা আবার বললাম, না হে কাকা, আজকে আমরা শুনবো। এবার রতন কাকা বলল, তবে আর দূর দেশে না যে বাড়ির দেখেই বলি, ওই যে উত্তর দিকে যেই জমিদার বাড়ি আছে সেটার কাহিনী বলি। একদিন এক রাজা এসেছিলেন এই জমিদার বাড়িতে ভ্রমণ করতে। তখনও বরঞ্চ জমিদার বাড়িটি পরিত্যক্ত, কিন্তু রাজা জানতেন না যে তার উপরে করা হয়েছিল কালো জাদু। তার মা মারা যাওয়ার পরে তার মায়ের মৃতদেহ দিয়ে করা হয়েছিল এই কালো জাদু। এরপরে রাজা যখন ওই পোড়ো বাড়িতে ভ্রমণ করতে আসেন, তিনি একটি ফ্লোরে দাঁড়ান। সামনেই ছিল সিঁড়িতে উঠতে যাবেন, এমন অবস্থায় তিনি হঠাৎ করে দেখলেন সামনে কে যেন দাঁড়িয়ে আছে। তিনি হকচকিয়ে পড়ে গেলেন। তিনি অনেক দোয়া জানতেন বলে সেই দোয়া পড়ে ফুদিয়ে এবং ওই মেঝেতেই তাকে আটকে রেখেছিল একটা জিনকে। এখনও অনেকেই বলে ওই মেঝে যদি ভেঙে যায় তবে ওই জিন আবার বের হয়ে আসবে। আজ প্রায় 100 বছর হয়ে গেল সেই জিন ওখানে বন্দি আছে। আমরা সবাই তখন হাসাহাসি করলাম, বললাম, কাকা তুমি এখনো এসব বিশ্বাস করো? যদিও গল্পটা ভালো ছিল। ধন্যবাদ। এরপর রাত হলে আমরা আবার বাড়ির দিকে চলে আসি। পরের দিন ভোরে আমরা যখন নামাজ পড়তে গেলাম, নামাজ পড়ে আসার সময় ভাবলাম যে কারোর বাড়িতে মা বাবা ছিল না, কারণ সবাই গিয়েছিল আমাদের কলেজের একটা অনুষ্ঠান হচ্ছিল, গার্জিয়ান মিটিং ছিল, সেখানে সবাই গিয়েছে। আমাদের তারা বললো তোরা গ্রামেই থাক, তোদের আরও কষ্ট করে অত দূর যেতে হবে না, কারণ আমাদের এখানে কোনো কাজ নেই, কলেজে আর কোনো আমাদের কাজ নেই যেহেতু ছুটি। এবার আমরা ভাবলাম কি, মা বাবাদের তো আসতে আসতে সেই আগামীকাল ভোর, চল আমরা আজকে সন্ধ্যার দিকে ওই পুরো বাড়িতে যাই, গিয়ে দেখি কিসের জন্য মানুষ এত ভয় পায় এবং আমরা সবাইকে প্রমাণ করে দিই যে ভূত বলতে কিছুই নেই। এরপরে আমরা সবাই চলে গেলাম সেই বাড়িতে। কথা মতো মাগরিবের আজানের পরে নামাজ পড়ে, কিন্তু তাও যেহেতু একটা আতঙ্ক ছিল সেজন্য আমরা পকেটে করে তসবি, লাইট এবং একটা ছোট্ট দোয়ার বই নিয়ে গিয়েছিলাম। দরজায় বেশ বড় একটা তালা লাগানো ছিল, প্রায় 1 হাত সমান তালা। এখন তালাটায় জং ধরে যাওয়ায় আমরা শুধু একটা বাড়ি মেরেছিলাম ইট দিয়ে, সঙ্গে সঙ্গে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। আমরা ভাবলাম সুবিধেই হলো। এরপরে আমরা ঢুকলাম। বাড়িটার আশেপাশে কোনো বাড়ি বা দোকান নেই। আছে বলতে ওই 1/2 কিলোমিটার দূরে গিয়ে একটা বাজার উত্তর দিকে, আর দক্ষিণ পূর্ব দিকে কিছুই নেই।
পশ্চিম দিকে গিয়ে একটা বাজার আছে এবং ওটি ছিল গ্রামের উত্তর দিকে। মানে আমরা এসেছিলাম পূর্ব থেকে। যাই হোক, আমরা জমিদার বাড়িটিতে ঢুকলাম এবং আমাদের বাজারটা ছিল পশ্চিমের যে বাজার, ওটা ছিল আমাদের বাজার। যাই হোক, আমরা এখন গল্পে ফিরে আসি। এরপরে আমরা ঢুকলাম ওই জমিদার বাড়িতে। ঢুকেই দেখলাম যে সামনে অনেকগুলি সোফা বা চেয়ার বলে ওরকম রাখা রয়েছে এবং দূরে সিঁড়ির কাছে একটা জায়গায় দেখলাম সকল ফ্লোরের সব জায়গায় কেমন ময়লা বা ফাটা গেছে। কাঠের ফ্লোর ছিল, মানে ঘুনি বলে যেটা, ধরে গেছে, কিন্তু একটি জায়গায় এখনো পরিষ্কার শক্ত। ওখানে কি হচ্ছে সেটা কেউই জানে না। যাই হোক, এরপরে আমরা ওই সিঁড়ি দিয়ে উপরে গেলাম। উপরে গিয়ে দেখি তেমন কিছুই নেই, কিছু রুম আছে। তারপর আমরা ভাবলাম এখানে তো কোনো ভুতুড়ে জিনিস আমরা দেখলাম না, তাও যেহেতু গা ছমছম করছিল, হঠাৎ করে মনে হয় আমাদের পেছন দিকে দৌড় দিল। আমরা সবাই তখন বুঝতে পারলাম যে আসলে এখানে জিন রয়েছে, কারণ ইসলামের দিক থেকে জিনে বিশ্বাস করতে হবে, কিন্তু আমরা সরাসরি জিন দেখিনি। আর যেহেতু আবছা পেলাম, সেজন্য বুঝলাম যে হ্যাঁ, জিন বলতে কিছু আছে। এরপর আমাদের এক হাতে ছিল লাইট, মানে আমরা বাম হাতে লাইট এবং ডান হাতে এক আঙ্গুল দিয়ে আমরা তসবিহ গুনছিলাম এবং আরেক হাতে এবং ওই হাত দিয়ে দোয়া পড়ছিলাম। পড়তে পড়তে আমরা বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলাম, কিন্তু বাড়িতে আর আমরা তালা দিইনি। এটাই ছিল আমাদের সবচেয়ে বড় ভুল। এতদিন ধরে যে সকল জিনেরা বসেছিল যে তাদের সর্দারকে মুক্তি দিবে, তারা সুযোগ পেল। পরদিন সকালেই খবর পাওয়া গেল রতন চাচা মারা গেছেন। কিভাবে মারা গেলেন? তিনি ভোরবেলা ওই জমিদার বাড়ির সামনে দিয়ে যেতেন এবং নাকি ইতিহাসে ছিল যে ওই জিন বের হওয়ার সাথে যেই ওর সামনে পড়বে সে তাকেই মেরে ফেলবে। এই জন্য তারা সবাই হুড়ুদুড়ু করে সবাই আমরা দুপুরবেলা ওই বাড়িতে গেলাম। এখানে আসছি ভোরবেলা থেকে, মানে রাত মাগরিবের নামাজ পর থেকে ভোরে সূর্য ওঠা 3 ঘন্টা পর্যন্ত এই জিনের রাজত্ব থাকে। এই সময় নাকি কেউ বের হতো না। এতদিন তো আর জিন ছিল না, এখন বের হয়েছে। কাউকে আমরা বলিনি যে আমরা ওখানে গিয়েছিলাম, আমরা বলেছিলাম কি যে আমরা একটা বাড়িতে ছিলাম। পর আমাদের শুরু হয় দুশ্চিন্তা যে গ্রামের মানুষকে তো আমরা বিপদে ফেলে দিয়েছি। যদিও গ্রামের মানুষ তখনও বুঝতে পারেনি কি হয়েছে, কিন্তু আমাদের তখন খুবই চিন্তা ছিল, কারণ গ্রামের মানুষের যাতায়াত সবসময় ওই জমিদার বাড়ির সামনে দিয়েই থাকে এবং বেশিরভাগ বাজারে যেতে হলে বা বড়গঞ্জে যেতে হলে ওই জমিদার বাড়ির সামনে দিয়ে যেতে হয়। এই জন্য মানুষের মনে তখন একটি আতঙ্ক বিরাজ করছিল এবং গ্রামের মানুষদের মধ্যে সবাই একটা ভয়ে আতঙ্কে ছিল। কিন্তু কিভাবে তারা গঞ্জে যেত সাইড দিয়ে একটা রাস্তা ছিল, গ্রাম অঞ্চল যেটাকে বিল বলে, সেই বিলের মধ্য দিয়ে যাওয়া লাগতো এবং সামনে একটা নদী পার হওয়ার কথা ছিল, সেই নদীটি পার হয়ে যাওয়া লাগতো। এভাবেই গ্রামের মানুষেরা হাটেগঞ্জে যেত। কিন্তু আর কতদিন এভাবে যাবে, কারণ নদীর পরে কোনো ব্রিজ ছিল না, সেখানে ছিল একটি সাঁকো বাঁশের তৈরি একটা ধরনের সেতু, যেটা গ্রাম অঞ্চলে সাঁকো বা সাইড বলে। যাই হোক, এভাবে যেতে যেতে এরপরে গ্রামের মানুষ এক বড় হুজুর নিয়ে আসলো। এসে সেই জমিদার বাড়ির মধ্যে তাকে নিয়ে যাওয়া হলে তিনি বলল কি এই স্থানে অনেকগুলি যারা কালো জাদু করতো তাদের কবর আছে। সেই কবরগুলো তিনি চিহ্নিত করে দিলেন। তাদের কবর থেকে খুঁড়ে উঠানো হলো এবং তাদের লাশগুলোকে পুকুর পাশে বা নদীর কোলে, কিছু নদীর কোলে, কিছু পুকুর পাশে এবং কিছু হিন্দু জাদুকর ছিল তাদেরকে পুড়িয়ে ফেলা হয়েছিল। এরপরে বাড়িটিতে তাও আতঙ্ক কাটেনি। এরপর সেই বাড়িটি ভেঙে সে বাড়ির জায়গায় নতুন এক সমাধিস্তূপ বানানো হয়, যেখানে আর যেন কোনোদিন কোনো বাড়ি বানানো হয়। এইভাবেই শেষ হয়ে যায় আমাদের আতঙ্ক গল্পের সিরিজ। এরপরে আরও বিভিন্ন গল্প আসবে, কিন্তু এমন গল্প আর কোনোদিন পাওয়া যাবে না।